আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, সবাই আশা করছি অনেক ভালো আছেন। মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বৈশাখী টেলিভিশনের মাহে রমজানের বিশেষ আয়োজন বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান রমজানের স্বাস্থ্য ভাবনা পাওয়ার বাই বিআরবি কেবলসে। অনুষ্ঠানটি উপস্থাপনায় আমি থাকছি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আমরা আজকে যে বিষয়টি ঠিক করেছি কথা বলবো, বিষয়টি আসলে ঘরে ঘরে বিদ্যমান। কারণ এমন কোনো রোগী পাওয়া যাবে না যে বলবে না আমার গ্যাস্ট্রিকের সমস্যা নাই। গ্যাস্ট্রিকের সমস্যা আসলেই কি সেই বিষয়টা না জানলেও আমাদের সবারই কিন্তু কম বেশি গ্যাস্ট্রিক আছে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর ইকবাল মাসুদ খান, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল থাইরয়েড ব্রেস্ট ও ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ, অধ্যাপক সার্জারি বিভাগ, মার্কস মেডিকেল কলেজ ও হসপিটাল। আমরা আজকে কথা বলবো রমজানে গ্যাস্ট্রাইটিস রোগীদের করণীয় নিয়ে। অনুষ্ঠানটি যেহেতু সরাসরি সম্প্রচার করা হচ্ছে তাই স্ক্রলে দেখানো নম্বরে ডায়াল করে জেনে নিতে পারবেন আপনাদের প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো। চলে যাচ্ছি আলোচনায়। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি স্যার, আমি কি ভুল বলেছি যে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা সবার থাকে? পেশেন্ট আসলেই কিন্তু বলে আমার গ্যাস্ট্রিকের সমস্যা, সেটা যেই সমস্যাই হোক। স্যার একটু জিজ্ঞেস করবো যে আসলে এই গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রাইটিস যেটা বলতে, স্যার এটা আসলে কি বুঝায়, কোন ক্ষেত্রে আমরা বলবো যে আসলে সমস্যা আছে? মানে একদম সহজ ভাষায় যেটা বলতে হয় আর কি, গ্যাস্ট্রাইটিস বলতে আমরা বুঝি প্রদাহ, পাকস্থলীর প্রদাহ, এটা হচ্ছে কি আসল কথা। তো এখন আমরা একটু ইনডেপথ যদি বলতে চাই যে পাকস্থলী তো লাইনিং আছে, তো লাইনিং এর মধ্যে মিউকোজা যে সবচেয়ে যেটা নিয়ারেস্ট যে কন্ট্যাক্টে আসে যে ফুড অথবা ফুড পার্টিকেলস, এই মিউকোজাল লেয়ারটার প্রদাহ যখন হয় তখনই এটাকে আমরা গ্যাস্ট্রাইটিস বলি। এবং পরবর্তীতে গ্যাস্ট্রাইটিসটা বিভিন্ন আকার বা বিভিন্ন ধরনের দিকে যাইতে পারে। তো তার আগে গ্যাস্ট্রাইটিস বলতে আমরা এইটুকুই খালি বুঝি প্রদাহ অফ দ্য লাইনিং অফ দ্য। স্যার এটা কেন হয়? এখন দেখেন এইচ পাইলোরি ব্যাকটেরিয়া যখন আবিষ্কার হয় ইনসিডেন্টালি, তাও এটার আবিষ্কারের পরে দেখা যায় যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার কারণে গ্যাস্ট্রাইটিসটা হয়ে থাকে মূলত, রাইট? তার মানে এই না যে যাদের এইচ পাইলোরি নাই তাদের গ্যাস্ট্রাইটিস হবে না, তা কিন্তু না। তো গ্যাস্ট্রাইটিস জিনিসটা হচ্ছে কি, যদিও আমরা প্রদাহ বলতেছি, এই প্রদাহটা যে কোনো রিয়াকশনারি যে কোনো কারণে হতে পারে। ধরেন একটা ফুড পার্টিকেলস থেকে হতে পারে, যে ফুড পার্টিকেলসটা আমাদের পাকস্থলে ইউজ তো না হঠাৎ করে, অথবা এই যে পাকস্থলীতে কী থাকে, অ্যাসিড থাকে, এবং এই মিউকোজাল লেয়ার, এই মিউকোজাল লেয়ার এমনভাবে আপনার তৈরি যে এই অ্যাসিডটাকে সে সহ্য করে থাকে। তো কোনো না কোনো কারণে এই অ্যাসিডের ইন্টেন্সিটি যদি বেড়ে যদি যায় অথবা অ্যাসিডিটি যদি বেড়ে যায়, সেক্ষেত্রে দেখা যাবে এই যে লেয়ারটাতে আপনার একটা প্রদাহ ক্রিয়েট করে, ইনফ্লেমেশন যেটা আমরা বলি। এর কারণে আমার গ্যাস্ট্রাইটিস হয়। এবং এইটা যদি যারা এইচ পাইলোরি ব্যাকটেরিয়া যারা হারবার করে, তাদের দেখা যায় যে যখনই আপনার পিএইচটা আপনার পাকস্থলীতে কমে যাচ্ছে, তখনই দেখা যাবে যে এই যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটার কোলোনাইজেশনটা এবং ওদের যে এফেক্টিভিটিটা এটা বেড়ে যাচ্ছে এবং ইনফেকশনটা বিস্তার লাভ করতেছে। তখনই আমরা বলি যে দিস ইজ আ কেস অফ এইচ পাইলোরি ডিপেন্ডেন্ট গ্যাস্ট্রাইটিস। তাহলে আমরা বুঝলাম কি, একটা হচ্ছে এইচ পাইলোরি ডিপেন্ডেন্ট, একটা এইচ পাইলোরি ছাড়া। অন্যান্য আরও যে কারণগুলো আছে যেগুলো আমি বলি অ্যাডিটিভ কারণ, অ্যাডিটিভের মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের লাইফস্টাইলটা মূল আমি বলে নেব। এর মধ্যে মেইনলি যেটা আসে খাদ্যাভ্যাস এবং ঘুম, যেটা অতি আমি এমফাসাইজ করি আর কি, গেল একটা। তাছাড়া যেটা আছে হচ্ছে কি আপনার খাদ্যাভ্যাসের মধ্যে আমরা যেরকম অ্যাডাল্টারেটেড ফুড যদি খাই, প্রিজারভেটিভ ফুডস যদি খাই, এটা গেল একটা। অতিরিক্ত লবণ জাতীয় খানা যদি আমরা খাই, তারপরে আমাদের খালি পেটে কফি খাওয়া, চা খাওয়া, ঠিক আছে না, তারপর অতিরিক্ত স্মোকার্স, তারপরে এই যে আমরা এনএসএইচ মানে যে ব্যথার ওষুধ যে যত্র আমরা ওভার দ্য কাউন্টার হিসেবে নিয়ে খাচ্ছি, তো উইদাউট ওয়ারেন্টেড, মানে কে দিচ্ছে কে খাচ্ছে, ব্যথা হলো আমরা খেয়ে ফেল। তো এই যে ইমব্যালেন্স অফ টেকিং প্রোডাক্টস ইন টার্মস অফ বেভারেজেস, ফুড অ্যান্ড মেডিসিন, সব কিছু মিলেই কিন্তু এই গ্যাস্ট্রাইটিসের জিনিসটা হয়। এবং আবার বল আমাদের খাদ্য, এই যে যেটা আপনি আগে বললেন যে রমজান মাসে যে হয় যে আমাদের এই পরিমাণটা আমরা অনেক বেশি দেখতে পারি। তো অবভিয়াসলি আমরা বাঙালিদের যে কালচার, যেটা আমরা কিন্তু যে ছোলা বলেন, পাকোড়া, বেগুনি, এইগুলো ছাড়া কিন্তু আমাদের ইফতার কিন্তু ইফতারই মনে হয় না, মানে যেই যাই বলুক না কেন। আচ্ছা, এখন বাস্তবিকভাবে অথবা সায়েন্টিফিকভাবে দেখতে গেলে এগুলো তো ভাজা পোড়া ছাড়া আর কিছুই না। তো আপনি চিন্তা করেন, আপনি সারাদিন খালি পেটে আপনি এই অ্যাসিডিক জিনিসগুলাই দিচ্ছেন, তো অবভিয়াসলি যে পাকস্থলীটাকে অ্যাসিড দিয়ে সমৃদ্ধ ছিল সেটার মধ্যে আপনি আরও অ্যাসিড বাড়ানোর কম্পোনেন্টস দিচ্ছেন, তো অ্যাসিডিটি তো আপনার হবেই। জি স্যার। স্যার, আমাদের খাদ্যাভ্যাসটা আসলে কিরকম হওয়া উচিত যাতে অ্যাসিড এরকম বেড়ে না যায়? এখন খাদ্যাভ্যাসটা যেরকম হওয়া উচিত এটা বললে
আনপপুলার হয়ে যাওয়া লাগবে বেসিক্যালি, জি, তখন স্যার। আমাদের ট্র্যাডিশন থেকে বের হয়ে আসতে হবে। এখন এটা আমরা আউটওয়ে করি বেসিক্যালি, তাই না? এখন যারা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন তাদের জন্য একটা প্রেসক্রিপশন থাকবে, এবং যারা নর্মাল পেশেন্টস জি। অথবা নর্মালি যারা রোজা রাখেন আর কি। তো অ্যাবাভ অল যেটা আমি বলি যে আমাদের তো একটা, যেহেতু এটা ধর্মীয় একটা রিচুয়াল, তো আমাদের এখানে সুন্নতি তারিখে মেনে রাখার জন্য আমরা সবাই খেজুর দিয়েই কিন্তু সাধারণত এটা করে, তারপরে দে গো অন টু ইট দি আদার্স। তো এটা যেটা বলবো, খেজুর ইটসেলফ আপনি যদি দেন, কিন্তু ইটস আ ভেরি হার্ড থিং টু ডাইজেস্ট। আচ্ছা। এই জন্য আমি যারা অ্যাসিডিক পেশেন্ট যারা থাকে তাদেরকে আমি বলি খেজুরে খাবেন আপনি, বাট এটাকে একটু ভিজিয়ে রাখেন 10 থেকে 15 মিনিট হালকা গরম পানিতে। আপনি যদি ভিজিয়ে রাখেন তাতে হবে ইট উইল সফটেন আউট, এবং এটা নর্মালি আপনি এটা খেতে পারতেন, এটাতে কিন্তু তার টেস্ট একটু নষ্ট হবে না। সো ইউ ক্যান ডু দ্যাট, নাম্বার 1। তারপরে শরবতের ক্ষেত্রে আমরা কি খাই? লেবু, লবণ, চিনি শরবত। সো উইচ ইজ এগেইন অ্যাসিডিক, রাইট? তো আমরা এই ক্ষেত্রে কী খাই? তরমুজের শরবত খেতে পারি, বেলের শরবত খেতে পারি, দেন উইচ ইজ ব্ল্যান্ড, জি। ঠিক আছে না? অনেক সময় আমরা যে চিরার শরবত আমরা খেতে পারি। সো উই হ্যাভ টু থিঙ্ক, কারণ এখানে তো আমাকে শরীরের স্বাস্থ্যটা মেনটেন করতে হবে। আমি খেলাম, খেয়ে যদি আমি অসুস্থ হই, তাহলে তো সেটার পারপাসটা সার্ভ হলো না। এখন আমরা খাওয়া দাওয়া আসি, তো যারা অ্যাসিডিটিতে ভুগতেছেন আমি তাদেরকে বলি যে খাবার ক্ষেত্রে বলবো যে আপনারা মেইন কোর্স অফ মিলটাই খেয়ে ফেলেন, ভাতটাই খান, মাছই খান, মুরগি খান, বাট উইথ লেস স্পাইসেস, একবারে খেয়ে ফেলেন। বাট ওয়েন ইউ ইট, এই যে আমাদের যেটা থাকে যে সেহরি এবং নামাজের মাঝখানে 15 থেকে 20, এবং আমাদের ধারণা থাকে আমি 20 মিনিট ধরেই এই 20 মিনিটের মধ্যে সব কনজিউম ফেলবো। করতে পারি। নো, ডোন্ট ডু দ্যাট। ভাঙেন আপনি শরবত অথবা কিছু দিয়ে ভেঙে, দেন হোয়াট ইউ ডু ইজ দ্যাট গো ফর দ্য প্রেয়ার, তারপরে সে আস্তে রিল্যাক্সলি খান না। তাহলে দেখবেন যে আপনার নিজেটা খাওয়াটাও আপনি এনজয় করতে পারবেন, এবং তাড়াহুড়ার যে জিনিসটা, এই তাড়াহুড়ার কারণে এবং ওভারওয়েলমিংলি খাওয়ার কারণেই কিন্তু জিনিসটা হচ্ছে, ঠিক আছে না? জি স্যার। স্যার, অনেক সময় দেখা যায় যারা গ্যাস্ট্রাইটিসের সমস্যায় ভুগেন তাদের কিন্তু রিপিটেডলি বমি হয়, যাই খাচ্ছে বমি হয়, সেটা তেল জাতীয় জিনিস খেলেও বমি হয়, না খেলেও বমি হয়। এই কিছু পেশেন্ট আছে স্যার, এনাদের দেখা যায় যে দীর্ঘদিন ধরে যারা গ্যাস্ট্রাইটিসে ভুগছেন তারা আসলে খাদ্যাভ্যাসটা চেঞ্জ করলেও পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসতে পারেন না স্যার। এই ক্ষেত্রে কি করা উচিত স্যার? বলে আমি আপনার সাথে এটা বলবো যে মানে নৌসিয়েটেড অথবা ভমিটিং, রাইট? নৌসিয়া থাকে, আর বমিটা যেটা মানে আমার দেখা মতে যেটা আমি দেখি যে 5 to 10% পারসিস্ট করে না, বাট ওরা বলে এটা হচ্ছে হ্যাবিচুয়াল হয়ে গেছে, অনেকে দেখা যায়। আর আমাদের বার্পিং, এই যে ঢেকুর দেওয়াটা না, দিস ইজ অলসো অ্যাডিকটিভ কিন্তু। তো দেখা যায় যে আমরা যখন ধরেন খুব বেশি খেয়ে ফেললে অথবা অতিরিক্ত মানে ভোজন বিলাসী যারা খেয়ে পরে এই যে বার্পটা করে না, তো বার্পে যেটা হয়, ইউ আন্ডারস্ট্যান্ড, ইট কামস ফ্রম দ্য স্টমাক অ্যান্ড থ্রু দ্য ইসোফেক্স ইট কামস আউট। তো যেটা আপনি ফোর্সফুলি করছেন, তো স্ফিংটার ওখানে লুজ হয়ে যায়, তো যার জন্য দেখা যায় ঢেকুরের সময় কিন্তু এইটা ইরাকটেশনসগুলো হচ্ছে, অথবা এই যে রিফ্লাক্স যেটা সেটা হচ্ছে। তো এইটা কিন্তু সেলফ ইনডিউসড। তো এই জন্য আমি বমিটা আমি সবসময় আগে আই ওয়ান্ট টু বি জাস্টিফাইড যে না, এটা আসলে বমি কিনা, অর ইটস আ বার্প অর ফোর্সফুল ইরাকটেশন, যার জন্য ফুড পার্টিকেলসটা নিয়ে আসছে। তো আপনি যেটা বললেন আমার দেখার মতো একদম পারসিস্টেন্ট বমি যেটা, যে না, হ্যাঁ, না খেতে খেতে একটা হয়, আর প্রদাহ থাকার জন্যে বমি একটা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে রুগীদেরকে আপনারা এন্ডোস্কোপি করবেন, হুইচ ইজ আ গোল্ড স্ট্যান্ডার্ড বেসিক্যালি, জাস্ট টু নো দে না আসলে ওখানে লিজনাল কোনো সিনিস্টার কোনো লিজন আছে কিনা এটা দেখার জন্য। জানতে চাচ্ছিলাম যে এই যে গ্যাস্ট্রাইটিস দীর্ঘদিন হওয়ার পরে আর কি কি সমস্যা দেখা দিতে পারে? আসলে গ্যাস্ট্রাইটিস তো ইউজুয়ালি আমরা খুবই ইন লেমেন্স টার্মে এই জিনিসটাকে, ডিজিজটাকে আমরা ইউজ করি এবং সবাই জি স্যার। আমরা বলি যে গ্যাস্ট্রাইটিস, বাট যখন আমরা এটাকে সাইন্টিফিক্যালি অথবা ফ্রম দ্য ফিজিশিয়ানস পার্সপেক্টিভ যখন আমরা দেখবো, এটা কিন্তু বেসিক্যালি ইটস আ সিমটম কমপ্লেক্স, অনেকগুলো জিনিস একসাথে কিন্তু জানান দেয়। এবং এর যে প্রাইমারি যে সিমটম, যেটা যে পেট ব্যথা, বমি বমি হওয়া, তারপর হচ্ছে ঢেকুর ওঠা, খাইতে না পারা, এই যে এই জিনিসগুলো কিন্তু আরও অন্যান্য অর্গানের ডিজিজের সাথেও কিন্তু রিফ্লেকশন হয়। যেমন আমরা পাকস্থলী বাদেও আমরা যদি বলি যে এটা পিত্তথলিতে পাথর ইন্ডিকেট করে, অগ্নাশয় অথবা প্যানক্রিয়াস যেটা, ওটার ইনফ্লামেশন ইন্ডিকেট করে। সো এইটা হচ্ছে কি আপনার বিনাইন ডিজিজের ক্ষেত্রে আমরা যদি বলি। আর অমিনাস অথবা ড্রেডেড যে রোগটা নিয়ে আমরা সবসময় চিন্তা করি সেটা হচ্ছে কি ক্যান্সার, Cancer, রাইট? সো এখন অ্যাজ আ ফিজিশিয়ান আমি এখনও এটা প্র্যাকটিস করি, এবং আমি এটাও প্রিচ করি এটাই যে if a person is having these signs and symptoms for more than 4 weeks, that is a month or 1.5 months, আমি তাদেরকে বলবো অবশ্যই তারা একটা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং একটা এন্ডোস্কোপি করবেন। এখন দেখেন এই যে
ডাক্তারের সাথে গেলে যে জিনিসটা হবে অ্যাটলিস্ট ইউ উইল নো ইউর ডিজিজ নাম্বার ওয়ান। ইন কেস যদি খারাপ কিছু যদি হয় এন্ডোস্কোপির সে অ্যাডভাইস করবে, এবং এন্ডোস্কোপির মাধ্যমে যদি ধরেন আলসার, যেটা গ্যাস্ট্রাইটিসের পর আলসার তো হবে, আলসারও যদি হয় আপনি ভিজুয়াল একটা ইমপ্রিন্ট পাচ্ছেন গেল একটা, ওখান থেকে বায়োপসি নিয়ে আপনি জানতে পারতেছেন এটা বিনাইন না ম্যালিগন্যান্ট নাম্বার ওয়ান। আরেকটা কি সে ক্যান্সারই হয়ে গেল, বাট অ্যাট আর্লি ডিটেকশন তো হচ্ছে। তাহলে আমার কথা হচ্ছে কি, যদি এই যে খারাপের মধ্যে যে জিনিসটা ক্যান্সার আর বিনাইনের মধ্যে খারাপ যেটা পাকস্থলী কিন্তু ফুটা হয়ে যেতে পারে, পাকস্থলী ফুটা হতে পারে অথবা ডিডনাম, এটা যে সংযোগস্থল যেটা এখানে ফুটা হতে পারে এই অ্যাসিডিটির কারণে। এখন আমরা খুব একটা বেশি দেখি না পারফোরেশন অফ দ্য স্টমাক অথবা ডিডনাম বিকজ অফ অ্যাডভান্স অফ অল দিস মেডিসিনস। তো বাট ক্যান্সার কিন্তু আমাদের দেশে কিন্তু অন দ্য রাইজ, এটা যে যাই বলুক না কেন, হোয়াট এভার দ্য সার্কামস্ট্যান্সেস, আমরা কিন্তু পাকস্থলীর ক্যান্সার কিন্তু পাকস্থলীর ক্যান্সার এবং খাদ্যনালী ইসোফেজিয়াল যে ক্যান্সার লোয়ার এন্ডে, এখন কিন্তু আগে যেটা আমরা 10 বছর আগেও প্র্যাকটিসে আমরা যতটা না বেশি ক্যান্সারের পাকস্থলীর ক্যান্সার অথবা ইসোফেজিয়াল ক্যান্সার আমরা দেখেছি, এখন কিন্তু ইন টার্মস অফ পার্সেন্টেজ দে আর কিন্তু অন দ্য রাইজ এবং পার্সেন্টেজ ওয়াইজ অনেক হাই। আচ্ছা স্যার, এটা ডায়াগনোসড হওয়ার পরে ক্যান্সারের ক্ষেত্রে বলবো যে এটার আসলে আউটকাম কিরকম? ওয়েল আউটকাম অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড যে কোনো ক্যান্সারের দ্য আর্লিয়ার দ্য ডায়াগনোসিস এস্টাবলিশড দ্য মোর দ্য কিউরেটিভ রেট ইনক্রিজেস, এটা বাস্তব কথা। এবং অবশ্যই স্টেজ 1 স্টেজ 2 এর যদি আসে পেশেন্ট, অফকোর্স ইউ ক্যান অ্যাটেইন আ কিউরেটিভ ফর দ্য স্টমাক আই এম টকিং অ্যাবাউট, রাইট? বিকজ পাকস্থলীর ক্যান্সারটা অন্যান্য ক্যান্সারের থেকে একটু আলাদা এই কারণে যে ইফ ইট ইজ নট ডিটেক্টেড আর্লিয়ার, এর স্প্রেডিং যে টেন্ডেন্সিটা এটা কিন্তু ওই অন্যান্য অর্গানের যে লিফ নোডের যে সিকোয়েন্সিয়াল যে এফেকশনের যে ব্যাপারটা সেটা কিন্তু একটু ডিফারেন্ট। ও কিন্তু ধরেন যে আমরা তো টায়ার ওয়াইজ করি যে ইন্টারমিডিয়েট অথবা অ্যাডজাসেন্ট এরকম করে আগায় অথবা ডিস্টেন্ট এরকম করে আগায়। তো এর ক্ষেত্রে দেখা যায় যে আপনার এর যে অ্যাডজাসেন্ট যে লিফ নোডস ইনভলভ না করেও ও কিন্তু ইন্টারমিডিয়েট যে লিফ নোডসগুলো ও কিন্তু ধরতে পারে। সো এই যে স্কিপিং যে টেন্ডেন্সি অফ দ্য লিম্ফ নোডস চেঞ্জ, এইটার জন্য কিন্তু পাকস্থলী ক্যান্সারের ট্রিটমেন্টটা ইন টার্মস অফ সার্জারি একটু আমাদেরকে সার্জনদেরকে একটু আপনাদের চ্যালেঞ্জে ফেলে। সো দ্যাটস ওয়াই আই টেল the surgeons or the physicians as well as the patient যে earlier they detected it is better to go for a surgery। কারণ কি, আপনি যদি ক্যান্সারের যে পার্টটা এটা যদি আপনি রিমুভ যদি করে ফেলতে পারেন early, of course the patient will have God's given life। আল্লাহ তাআলা তাকে যতটুকু জীবন দিয়েছে সে সেটাই লিভ আউট করতে পারবে। বাট আইরনিক্যালি আমাদের দেশে দেখা যায় যে আমরা সবসময় পেশেন্টদেরকে পাই লেট স্টেজ 2 আর্লি স্টেজ 3 এবং অবভিয়াসলি 50% দেখা যায় স্টেজ 4। আমার কাছে বিভিন্ন জায়গার থেকে আসে, মানে আই এম সো সারপ্রাইজ, বাইরে থাকে প্রবাসী তারা, ওখানে ওই একদম লাস্ট স্টেজে। কারণ কি যে আমরা বলি না আমার অ্যাসিডিটি হয়েছে, এই আমার পেট ব্যথা, এই আমার বমি। সো নাথিং শুড বি টেকেন লাইটলি ইন টার্মস অফ এই সিমটমসগুলো। স্যার আমরা একটু শুনতে চাচ্ছি যে রোগীরা কি করে বুঝবে যে তাদের আসলে, কারণ রেগুলারই রোগীদের সেই বমি হয়, সেই পেটে ব্যথা হয়, গ্যাসের প্রবলেম হয়, তো কি দেখলে বুঝবে যে তাদের ডাক্তারের কাছে যেতে হবে এবং এটা একটা সিরিয়াস ইস্যু? আসলে রোগীদের ক্ষেত্রে কিন্তু এই জাজমেন্টটা ইজ ভেরি ভেরি মানে ভেগ, ওরা কিন্তু বুঝবে না। তো আমি যেটা বলবো যে রোগীরা যখনই আপনার সিমটমটা পারসিস্ট মানে ইটস এ ক্রনিক ফেজ অফ দেয়ার লাইফ। এটা এরকম না যে আজকে কালকে হয়ে গেলে তার বন্ধ, নো, there is a chronicity to it, so it is a continuous process number 1। number 2, পেটে চাকা মানে ফিজিক্যালি অর ফিলিংলি চাকা সে ফিল করতে পারতেছে, খাওয়ায় রুচি নাই, ওয়েট লস, এবং যে কোনো কিছু খাইলেই বমি হইতেছে এবং পেট ব্যথা বাড়তেছে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা সবচেয়ে ড্রেডফুল সাইন সেটা হচ্ছে কালো পায়খানা হচ্ছে। সো ওই দিকে যাওয়ার আগ দিয়ে যে ফার্স্টে যে 3টা জিনিস বললাম যে পেট ব্যথা, বমি হইতেছে এবং পারসিস্টেন্ট এবং চাকা, এইটা হইলেই পেশেন্ট অবশ্যই ডাক্তারের কাছে চলে আসবে ইররেসপেক্টিভ 1। আর এই সাইন সিমটমস নিয়ে অথবা চাকা বাদেও পারসিস্টেন্ট পেইন, বমি হচ্ছে এবং ব্যথা, পেট ব্যথা যেটা, এইটা ডাক্তার দেখলেই যেন এন্ডোস্কোপি করতে দেন, যাতে আমরা ওই যে মেলানার সাইটে অথবা টিউমার হওয়ার জায়গাটাতে আমাদের না যেতে হয়। আচ্ছা স্যার, ট্রিটমেন্টটা কি, আলটিমেট ট্রিটমেন্টটা কি? আলটিমেট ট্রিটমেন্ট তো অবভিয়াসলি মানে যেটা অ্যাডভোকেটেড, মানে সিন্স ইটস আ ক্যান্সার, এই ক্যান্সারাস জিনিসটাকে বের করে ফেলতে হবে, তাই না? এখন এইটাকে পাকস্থলী যেহেতু একটা বিশাল একটা অর্গান, তো এইটাকে আমরা
কেউ এখন কোন পার্টটা কাটতেছে এটার উপর এত ইন ডিটেলস গেলাম না। তো মোট কথা যে ক্যান্সারাস যে পার্ট অফ দ্য টিউমার ওইটা আমরা ফেলে দিচ্ছি অলং উইথ সাম পোর্শন অফ দ্য স্টমাক, ভালো কিছুটা স্টমাকের পোর্শন ফেলে দিয়ে আমরা পাকস্থলীর সাথে আবার আমরা নারীর সংযোগ করে দিচ্ছি। দেয়ারফর অনেকের ভয় থাকে যে তাহলে আমি কেমনে খাবো কি বৃত্তান্ত অনেক কথা থাকে, বাট এইটুকু আমি পেশেন্টদেরকে অথবা পপুলেশনকে অভয় দিয়ে বলতে পারি যে না, দে ডু লিড আ নর্মাল লাইফ। অফকোর্স দেয়ার আর সাম চেকস অ্যান্ড ব্যালেন্সেস রিগার্ডিং দেয়ার ফুড অ্যান্ড লাইফস্টাইল। তাহলে স্যার আপনি কি উপদেশ দিবেন পেশেন্টদেরকে অথবা সাধারণ মানুষকে এই ব্যাপার থেকে মানে প্রতিহত করার জন্য একদম এই টু বি ব্যাপারটা? সেফ ইন দেয়ার জি। লাইফ, যে আপনার অ্যাসিডিটি, যেটা অ্যাসিডিটি বলবো, আপনি অ্যাসিডিটি আপনার চলতেছে 4 সপ্তাহ থেকে 1.5 মাস চলতেছে, নাম্বার 1। আপনি খেলেই বমি হয়ে যাচ্ছে, নাম্বার 2 ব্যথা আপনার ভালো হচ্ছে না ইররেসপেক্টিভ, এবং এই ব্যথাটা যে আপনার ইন্টেন্সিটি যে বেড়ে গেছে এটা বুঝবেন কেমনে, দেখবেন রাতেও আপনার ব্যথা বাড়তেছে, আচ্ছা। ঠিক আছে, এবং আপনি যাই খান না কেন আপনার গায়ে অনেকে রুগী বলে স্যার আমি খাচ্ছি গায়ে লাগতেছে না, সো দে ইজ সামথিং রং, তাই না? এরকম ফিলিংস হইলেই ওভার দ্য কাউন্টারে, হ্যাঁ ডেফিনেটলি আমি এটা বলবো, ওভার দ্য কাউন্টারে যে মেডিকেশনসগুলো আছে সেই মেডিকেশন কার্যকরী, বাট আমাদের গ্যাস্ট্রাইটিসের যে ট্রিটমেন্ট এগুলো টায়ার ওয়াইজ কিন্তু প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি আমরা 3 ভাগে ভাগ কিন্তু করি। আবার ভাগ করার পরেও এইচ পাইলোরি ডিপেন্ডেন্ট গ্যাস্ট্রাইটিসের আলাদা ট্রিটমেন্ট, ওখানে অ্যান্টিবায়োটিক দিতে হবে। আবার যারা এইচ পাইলোরি ডিপেন্ডেন্ট না তাদেরকে আপনি মানে এরকম যত্র অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করে তো লাভ নেই। সো ইন দ্যাট কেস কথা থাকবে একটাই, যদি অ্যাসিডিটির এই সমস্যাগুলো যদি থাকে ডাক্তারের পরামর্শ নেবেন, এন্ডোস্কোপি করবেন, দেন টেক ইট ফ্রম দেয়ার। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার যেহেতু আজকে আমরা রমজানে গ্যাস্ট্রাইটিস রোগীদের করণীয় নিয়ে কথা বলছিলাম, তো একটু বলবো স্যার, জিজ্ঞেসই করবো যে যাদের এরকম প্রবলেম আছে, গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, ইফতারের সময় ভাজা পোড়া তো খাওয়া যাবে না, আমরা আগের থেকেই শুনেছি। তো স্যার ওভারঅল তাদের বিষয় জাস্ট একটু রমজানের জন্য রমজানের যদি যেটা আপনি আমি কিছু বলেন খাবারটা। যেটা আমি বলবো যে আমাদের যে ট্র্যাডিশনাল যে লেবু লবণ শরবত, অ্যাভয়েড দিস। তরমুজের শরবত খান, বেলের শরবত খান, ইভেন আপনারা যদি এই যে মাঠা যেটা আছে এটাও যদি খান, দ্যাট উইল হেল্প ইউ, নাম্বার 1। এটা গেল আপনার শরবতের পার্ট। খেজুর অবশ্যই খাবেন, কেন খাবেন না, অ্যাজ আই সেড 5 থেকে 10 মিনিট আগে ভিজায় নিয়ে এটা খাবেন, এবং গো ফর ইউর মেইন মিল। জি, এটাই আমার অ্যাডভাইস থাকে। ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য। আজকে বিদায় নিয়ে নিতে হচ্ছে। এত সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ। শুধু দর্শকবৃন্দ, আশা করছি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে এবং আজকে যা যা শুনেছি সেটা আমরা কাজে লাগাতে পারবো। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিয়ে নিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।